তো খনিকা আমার কাছে জীবনের বেদ এবং হৃদয়ের বা আদর্শের গীতা। খনিকা কাব্যগ্রন্থর রচনাকাল, অর্থাৎ খনিকা কাব্যগ্রন্থে যে কটি কবিতা রয়েছে সে কটি কবিতার রচনাকাল 1899 থেকে 1900, অর্থাৎ এই 1 বছরের মধ্যে লেখা। এই 1 বছরে রবীন্দ্রনাথের জীবনে বেশ কিছু কিছু বলবেন? কেউ যদি কিছু বলেন, না বলেন তাহলে একটু মানে মাইক্রোফোনটা মিউট রাখলে ভালো হয়। আমি বলার পরে আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করব। তা এই যে 1 বছর ধরে এই কবিতাগুলি উনি লিখছেন, রবীন্দ্রনাথ লিখছেন 1899 থেকে 1900, এই সময়টা রবীন্দ্রনাথ এর জীবনে কি চলছে সেটাও আমাদের একটু ভাবতে হবে। কবি রবীন্দ্রনাথ সপরিবারে শিলাইদহে রয়েছেন, হ্যাঁ, 1899, এবং শিলাইদহের প্রকৃতির সৌন্দর্য তাকে অনেক বেশি প্রভাব ফেলছে তার মননে। সেইটা একদিকে। অন্যদিকে আমরা জানি যে শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক ব্যবসা, সেই ব্যবসায় বেশ কিছু সংকট দেখা দিয়েছে, ফলে অনেকটা অর্থের অভাব রয়েছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা বীরেন্দ্রনাথ ঠাকুর, আমি তো খুব ভুল না বলি, বীরেন্দ্রনাথের পুত্র বলেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথের ভ্রাতুষ পুত্র, তিনি মারা যাচ্ছেন। এছাড়াও 1900 সাল, সেখানে আমরা জানি যে কলকাতায় ত্রিপুরার যে মহারাজ, তার সংবর্ধনা সভা আয়োজন হয়েছে। রবীন্দ্রনাথ সেখানে বিসর্জন নাটকের রঘুপতির চরিত্র অভিনয় করছেন এবং এই শিলাইদহের কুঠি বাড়িতে নতুন নতুন কলম চাষের উদ্যোগ করছেন। অর্থাৎ রবীন্দ্রনাথের এই যে সময়টা, এই সময়টা বেশ একটা পরীক্ষা নিরীক্ষার সময়। এইটা নিয়ে বলছি, দেখুন রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলোকে যদি একটু পর পর আমরা ভাবি, মানে অন্তত এই কাছাকাছি সময়ের কাব্যগ্রন্থ, আমরা জানি শেষ কবিতাটি খনিকা কাব্যগ্রন্থের কবিতা। এইবার এই খনিকা কাব্যগ্রন্থের কবিতার আগে পরে কি কি কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ লিখছেন? 1894 সোনার তরী, চিত্রা লিখছেন 1896, কল্পনা লিখছেন 1900, কথা লিখছেন 1900, চৈতালি লিখছেন 1896, কণিকা লিখছেন 1899, খনিকা লিখছেন 1900, প্রকাশ পাচ্ছে আর কি। আর চিত্রাঙ্গদা 1992, না 1892, আর তারপরে বোধ হয় সম্ভবত নৈবেদ্য। তা এই যে সময়টা রবীন্দ্রনাথ লেখালেখি করছেন, অর্থাৎ কোথাও কল্পনা এবং নৈবেদ্য এর মাঝখানে একটা যোগ সাধনের চেষ্টা, এইটা আমরা দেখছি রবীন্দ্রনাথের কবিতায়। এবং কল্পনায় যেখানে কল্পনা, কথা, এই বইগুলোতে যেখানে বেশ কিছু পৌরাণিক ভাবনার আশ্রয় নিচ্ছেন, এবং সেই সঙ্গে রবীন্দ্রনাথের ছন্দ অনেক বেশি জটিলতর হচ্ছে, ছন্দ ভাবনা। আর নৈবেদ্যে যেমন ঈশ্বরের কাছে এক একটি তিনি নৈবেদ্যের মতো অর্পণ করছেন, বলছেন তার জীবন দেবতার কাছে, তার অন্তরতমের কাছে তিনি এক একটি নৈবেদ্য কবিতা দিয়ে অর্ঘ্য হিসেবে নিবেদন করছেন। ঠিক মাঝের যে সময়টা, এই সময় খনিকা লেখা। এবং এই যে খনিকা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ এই সময়টা লিখছেন, এই সময়টায় কিন্তু একটা বেশ অস্থির সময়। তার কারণ আমি বলছি যে ব্যবসায় সংকট, তারপরে দেখবেন শিলাইদহে গৃহ বিশ্ববিদ্যালয় নিয়ে, মানে যেটা আবাসিক আশ্রম, সেটা নিয়ে রবীন্দ্রনাথ পরীক্ষা করছেন। এবং কি বলবো, ব্যবসায়ের প্রচুর ক্ষতি হয়েছে, মানসিকভাবে তিনি ভীষণ রকম অস্থির। এই সময় এই যে অস্বস্তির চাপ,
সেই 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 সময়টায় তিনি অনেকটা বিধ্বস্ত হয়ে পড়ছেন, এবং সেই বিধ্বস্ত হওয়ার সময় তার জীবনকে ওই তার জীবনে অনেক দাহ এবং দহন এসেছে। রবীন্দ্রনাথ এই দাহ এবং দহন থেকে অনেক বেশি সহজ হয়ে উঠছেন, অনেক বেশি নির্লিপ্ত হয়ে উঠছেন, অনেক বেশি কি বলবো, অনেক বেশি ইজিয়ার হয়ে উঠছেন, এবং তৈরি হচ্ছে খনিকার কাব্যগ্রন্থের কবিতাগুলি। খনিকা কাব্যগ্রন্থের কবিতাগুলির যদি আপনারা পড়েন বা আমরা যদি পড়ি, প্রত্যেকটাই খুব পপুলার কবিতা, কিন্তু এর মধ্যে না জীবন দর্শন বা জীবন ভাবনা, জীবন বোধের অনেক গভীরতা রয়েছে। মানের মধ্যে শোনা যাচ্ছে না একদম। হ্যাঁ, শোনা যাচ্ছে না, এক সেকেন্ড। আচ্ছা, বাকিরাও কি শুনতে পাচ্ছেন না? হ্যালো, আচ্ছা বেশ, তাহলে বোধ হয় কোনোভাবে আচ্ছা এবার হয়তো একটু শুনতে পাবেন। আচ্ছা, এই যে রবীন্দ্রনাথের যে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম নৈবেদ্য, এই খনিকার কথা নিয়ে। তা এই খনিকা কবিতাগুলি দেখবেন আপনারা মোট ৬২টি কবিতা খনিকা কাব্যগ্রন্থে রয়েছে, এবং এই কাব্যগ্রন্থ তিনি উৎসর্গ করছেন লোকেন পালিতকে। হ্যাঁ, এবং এই যে ৬২টি কবিতা লোকেন্দ্রনাথ পালিত রবীন্দ্রনাথের কৈশোরের বন্ধু, এবং রবীন্দ্রনাথের সঙ্গে তার একটা বেশ ভালো রকম সম্পর্ক রয়েছে, সেটা আমরা জানি। এবং এই এই কবিতার এই কবিতাগুলি বই আকারে ছাপানোর যে পথ, সেই পথে অনেকটা রবীন্দ্রনাথকে এগিয়ে দিয়েছেন, রবীন্দ্রনাথকে উৎসাহ করেছেন এই লোকেন্দ্রনাথ পালিত, সেটা আমরা দেখেছি। এবং তিনি প্রথম কথা হচ্ছে, রবীন্দ্রনাথ ভাবতেই পারেননি যে এই বইগুলোকে, এই কবিতাগুলোকে বই আকারে বের করবেন বা বের করার খুব একটা প্রয়োজনীয়তা রয়েছে। তিনি প্রথমে ভেবেছিলেন এই ২০-২৩টি যে কবিতা, সেই কবিতায় প্রাথমিক একটা খসড়া বানাবেন, এবং সেই খসড়াটা লোকেন পালিত নিয়েও গেছেন। হ্যাঁ, মানে লোকেন পালিত পড়বেন বলে নিয়ে গেছেন, এবং তিনি একটা চিঠিতে লিখছেন যে লোকেন পালিত দস্যুবৃত্তি করে আমার থেকে খনিকার কবিতাগুলি ছিনিয়ে নিয়ে গেছেন। এটা লিখছেন আর কি, যে লোকেন পালিত আমার খনিকার সমস্ত কপি প্রায় দস্যুবৃত্তি করে নিয়ে গেছেন। এই চিঠিটা কাকে লিখছেন রবীন্দ্রনাথ লিখছেন প্রেমতোষ বসু। প্রেমতোষ বসু হচ্ছেন এই খনিকার যিনি মানে কম্পোজার, যিনি মুদ্রকার, মানে যিনি প্রকাশক আর কি বলা যেতে পারে, যিনি ছাপাবেন আর কি, যার প্রেস থেকে ছাপানো হবে, তাকে এই চিঠিতে লিখছেন। এবং কিন্তু এই কবিতাগুলি এবং তারপরে বহুবার রবীন্দ্রনাথ 10ই বৈশাখ থেকে বহুবার তাগাদা দিচ্ছেন যে আমার এই কবিতাগুলো ছাপিয়ে দাও, হ্যাঁ, বেশি বড় করার দরকার নেই, 20-30টি কবিতা ছাপিয়ে দাও বই আকারে, বহুবার চিঠি লিখছেন। কিন্তু দেখা যাচ্ছে কোনো না কোনো অজ্ঞাত কারণে লোকেন পালিত, এই আমাদের প্রেমতোষ বসু অর্থাৎ মুদ্রকার, তিনি এই কবিতাগুলো খুব একটা ছাপাতে চাইছেন না। ফলে এরপরে রবীন্দ্রনাথ খুব বিরক্ত হচ্ছেন, এবং বৈশাখ মাসে রবীন্দ্রনাথ প্রায় 10টি চিঠি প্রেমতোষ বসুকে লিখছেন, হ্যাঁ, মুদ্রকারকে লিখছেন, এবং মানে লিখেই চলেছেন, বিভিন্নভাবে তাড়া দিচ্ছেন। এখানে আপনাদের একটা কথা বলি, যে পাণ্ডুলিপিটি দেওয়া হয়েছিল প্রেমতোষ বসুকে, সেইখানে সেই পাণ্ডুলিপিটা পাওয়া গেছে, এবং সেই পাণ্ডুলিপির নামকরণ করা হয়েছে। যদি বিশ্বভারতীর রবীন্দ্র ভবনে যান, সেই পাণ্ডুলিপিটি এখনো সংরক্ষিত রয়েছে। সেই পাণ্ডুলিপির নাম হচ্ছে অতি ক্ষুদ্র খাতা, একটা নীল রঙের মলাট, এবং 7.5 ইন্টু 12.5 সেন্টিমিটারের সেই খাতাটার
আকৃতি আর কি। তা সেইখানে 23টি খসড়া কবিতা ছিল এবং সেগুলো পেন্সিল দিয়ে লেখা ছিল। এবং এই কপিটাই এবং রবীন্দ্রনাথ প্রথম যে কবিতাটি এই গ্রন্থে লিখেছেন উদ্বোধন বলে, শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে, এই কবিতাটির নামকরণ করেছিলেন সম্বরণ। তা যা হোক, এই কবিতাগুলি তিনি পাণ্ডুলিপি আকারে পাঠিয়েছিলেন। কিন্তু দেখা যায় বহুবার, একেবারে বৈশাখ মাসে বহুবার চিঠি লেখা সত্ত্বেও 10ই বৈশাখ থেকে রবীন্দ্রনাথ মুদ্রকার প্রেমতোষকে চিঠি লিখছেন, কিন্তু প্রেমতোষ ছাপাচ্ছেন না। ঠিক আছে, নানাভাবে তাগাদা দিচ্ছেন। কখনো বলছেন যে তারপরে এবার যেহেতু একটা সময় পাওয়া যাচ্ছে, সেই সময়টা এরকম চিঠিতে বলছেন যে মহাশয়, মুদ্রাঙ্কন ব্যাপারে দীর্ঘ সূত্রিতা করিবেন না, খুব করিয়া হাত চালাইয়া লইবেন, ফর্মা 5-এর বেশি হবে না, ফলে এই 1 সপ্তাহের মধ্যে আশা করি আপনার ছাপানোর কাজ হয়ে যাবে, এরকম একটা চিঠি লিখছেন। কখনো আবার যেহেতু একটা সময় পাওয়া যাচ্ছে, ছাপাতে দেরি হচ্ছে, রবীন্দ্রনাথ কি করছেন, তার কবিতাগুলো কোন কবিতাটাকে আগে রাখবেন, কোন কবিতাটাকে পরে রাখবেন, এই গোছানোর কাজটাও রবীন্দ্রনাথের মাথায় বারবার কাজ করছে। রবীন্দ্রনাথ যেমন বলছেন যে এই যে ভীরুতা বলে যে কবিতাটা আছে, হ্যাঁ, যে কবিতাটার নাম রবীন্দ্রনাথ দিয়েছেন প্রগল্ভতা, সেইটার নাম বলছেন ওটাকে কেটে করবেন ভীরুতা। তারপরে বলছেন যে এই আমরা যে কবিতাটি পড়ব, শেষ বলে যে কবিতাটি, বলছে যে তার আগে বা তার ঠিক পরে উদাসীন কবিতাটি আপনি কিন্তু সংযোজন করে দেবেন, মানে একটু আগে পরে সাজিয়ে নেবেন। এই শেষ কবিতাটি এই কারণে ইম্পর্টেন্ট, কারণ একটি কবিতার বইয়ে কোথায় এই কবিতাটি থাকবে এইটা নিয়েও রবীন্দ্রনাথের বেশ ভাবনা চিন্তা রয়েছে। অর্থাৎ এই কবিতাটি যে আর 5টি কবিতার মতো রবীন্দ্রনাথের কাছে আর 5টা কবিতার মতো খুব স্বাভাবিক সাধারণ এরকম নয়। এই কবিতাটি রবীন্দ্রনাথের খুব প্রিয়, তার কারণ ওই চিঠি থেকে বোঝা যাচ্ছে যে কবিতাটা কোথায় রাখা হবে, এর কবিতার আগে কোন কবিতাটা থাকবে বা পরে কোন কবিতাটা থাকবে, উদাসীন কবিতাটা এর আগে থাকবে না পরে থাকবে, এইটা নিয়ে রবীন্দ্রনাথের একটা ভাবনা চিন্তা। এছাড়াও তারপরে একের পর এক কবিতা উনি লেখার একটা অবকাশ পাচ্ছে। তারপরে এবং তার আগে একটু একটা কথা একটুখানি বলে নিই, আসলে আজকের আলোচনাটা এই কারণেই অগোছালো, আমি যে খুব পরপর কিছু বলবো এরকমভাবে গুছিয়ে উঠতে পারিনি, কিন্তু আশা করি যে এই অগোছালো কথার মধ্যে দিয়ে অনেকগুলো তথ্য উঠে আসবে। যেমন ধরুন, একটা প্রথম যে খসড়া, সেই খসড়ায় যে রবীন্দ্রনাথের কবিতা রয়েছে, এই শেষ কবিতার, সেটাও কিন্তু ঠিক একটু আলাদা, মানে সেটা একেবারে প্রাথমিক খসড়া ছিল, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। এরপরে একের পর এক পরীক্ষা নিরীক্ষা তিনি করছেন এই কবিতাকে, এবং সম্ভবত তৃতীয়বারের যে খসড়া সেটাকে এখন আমরা সঞ্চয়িতায় পাই। তা যা হোক, এরপরে রবীন্দ্রনাথ বহুবার তাগাদা দিচ্ছেন প্রকাশের জন্য, হ্যাঁ, কিন্তু লোকেন পালিতের সেইটা নিয়ে রবীন্দ্রনাথ, মানে লোকেন পালিত ভীষণই উদাসীন। তা এইবার যেটা হলো, এই যে এতটা সময় পাওয়া যাচ্ছে, প্রথমে বলেছিল 10ই বৈশাখ চিঠি লিখছে, বলছেন যে 7 দিনের মধ্যে, অর্থাৎ 17ই বৈশাখের মধ্যে বইটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু দেখা গেল 21শে বৈশাখ হয়ে গেল, বইটা কমপ্লিট হচ্ছে না। রবীন্দ্রনাথ চিঠি লিখেই যাচ্ছেন, কিন্তু এই যে সময়টা রবীন্দ্রনাথ পেলেন, এই সময়ের মধ্যে রবীন্দ্রনাথের ওই 20 থেকে 23টি কবিতা একটু একটু করে প্রায় 62টা কবিতায় পরিণত হলো এবং সাপে বড় হলো। আমরা বলবো যে অনেক বেটার হয়েছে। এরপরে 28শে বৈশাখ, 10th মে, রবীন্দ্রনাথ রীতিমতো খুব হুমকির স্বরে একটা চিঠি লিখলেন এবং বলছেন যে কিন্তু এইবার কিন্তু পজিটিভলি দি লাস্ট, আশা করি বিলম্ব সম্বন্ধে আপনার সেই রূপ আশ্বাস দিতে পারিবেন। একদম পুরো হুমকি দিয়ে দিলেন, পজিটিভলি দি লাস্ট, এরপরে আমি আর সহ্য করব না, ওয়ান কাইন্ড অফ লাস্ট ওয়ার্নিং রবীন্দ্রনাথ দিচ্ছেন। কাকে দিচ্ছেন? প্রেমতোষ বসুকে, মুদ্রকারকে। তারপরেও আগে পরে অনেক হয়েছে। এবার
প্রেমতোষ বসু একটু খানিকটা চাপেই পড়লেন যে রবীন্দ্রনাথ এরকমভাবে বলছেন। এবার এবার প্রেমতোষ বসু যেটা করলেন সেটা হচ্ছে যে একটা বেশ 5 রকম কালি দিয়ে প্রত্যেকটা পেজে বর্ডার টর্ডার দিয়ে আর্ট পেপার টার্ট পেপার দিয়ে একটা বেশ সুন্দর করে একটা ডিজাইন করলেন বইটার, করে একটা পাণ্ডুলিপির মতো বা একটা খসড়া মতো বানালেন, প্রুফ কপি বানালেন। সেইটা রবীন্দ্রনাথকে বললেন যে স্যার দেখুন এইরকমভাবে সাজিয়েছি, এইবার আপনি যদি প্রুফটা চেক করে দেন এবং কেমন হয়েছে যদি বলেন। রবীন্দ্রনাথের একেবারেই সেটা পছন্দ হলো না। রবীন্দ্রনাথের ওই রকম একটা জবরজং বইয়ের সাজ বা আরোপিত কৃত্রিম যে বিচিত্র রঙের বর্ণালী, এটা পছন্দ হলো না। রবীন্দ্রনাথ একেবারেই নাকচ করে দিলেন এবং বললেন যে সাজসজ্জা সম্বন্ধে আর কিছুমাত্র চিন্তা এবং বিলম্ব না করিয়া আপনি এভাবেই বইটা ছাপাইতে দিন। একেবারে পরিষ্কার চিঠিতে লিখলেন। কেন এটা করলেন? সাজসজ্জা নিয়ে তো রবীন্দ্রনাথের অলঙ্করণ নিয়ে তো প্রচুর ভাবনা ছিল। আমরা সহজ পাঠ থেকে শুরু করে অনেক কিছুতেই দেখেছি অলঙ্কারকে রবীন্দ্রনাথ ভীষণ, অলঙ্করণকে রবীন্দ্রনাথ ভীষণ গুরুত্ব দিচ্ছেন। আসলে এই যে খনিকা কাব্যগ্রন্থের কবিতাগুলো, এর মধ্যে যে সহজতার কথা আছে, যে স্বাভাবিক হওয়ার কথা আছে, যে নির্লিপ্তির কথা আছে, যে নির্ভার যাপনের কথা আছে, তার সঙ্গে খুব রঙিন সাজসজ্জা বইটির ক্ষেত্রে মানায় না। সেই কারণেই রবীন্দ্রনাথ হয়তো ওই 5-6 রকম কালি দিয়ে যে ডিজাইন, সেটা রবীন্দ্রনাথ নাকচ করে দিচ্ছেন। এরপরেও বলছেন যে দেখুন এই গ্রীষ্ম চলিয়া গেল, এরপরে বর্ষা আসবে, এরপর তো আমার মানে একেবারে মানে বাইরের প্রকৃতি যেমন কাঁদবে আমার চোখ দিয়েও জল আসছে, এইরকমও লিখলেন। একেবারে দেখা গেল যে ওই কালিদাসের ভাষায় আষাঢ়স্য প্রথম দিবসে না হয়ে একটু ঘুরিয়ে আষাঢ়স্য শেষ দিবসে, অর্থাৎ শেষ আষাঢ় মাসের শেষ দিন 14ই জুলাই এই বইটি বই আকারে বেরোলো। ফলে এই রবীন্দ্রনাথের এত তাগাদা একটা বই নিয়ে, এই থেকেই বোঝা যায় যে রবীন্দ্রনাথ এই বইটি সম্বন্ধে কত বেশি কৌতূহলী এবং কত বেশি উৎসাহী। এরপর যে কথাটি বলার প্রয়োজন রয়েছে সেটি হচ্ছে যে তাহলে ছোট করে যদি বলি যে যে কবিতা ছিল, যে মানে যে কবিতার বই ছিল 20 থেকে 23টি কবিতা নিয়ে একেবারে 32 পেজের একটা ক্ষুদ্র কাব্যগ্রন্থ, সেটাই হয়ে গেল একেবারে 62টি কবিতা নিয়ে একটা বিরাট কাব্যগ্রন্থ। এই যে খনিকার কবিতাগুলি, হ্যাঁ 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 বলুন বলুন। প্রকাশক কেন প্রথমে ছাপতে চায়নি, তার কি কোনো কারণ জানা আছে? ব্যস্ততার কারণে, আলস্যের কারণে, বা অন্যান্য কাজে হয়তো তিনি ছিলেন। আসলে প্রেমতোষ বসুর জীবনী পাওয়া যায় না, যদি পাওয়া যেত তাহলে আমরা সেগুলো পেতাম। আর প্রেমতোষ বসুর চিঠি বিশ্বভারতী থেকে যে চিঠিপত্র বলে যে অনেকগুলি খণ্ডে চিঠিপত্রগুলি ছাপা হয়েছে, প্রেমতোষ বসুর সবকটি চিঠি ছাপা হয়নি, মানে সেগুলো খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। ফলে সে ধারণা করা সম্ভব নয়। তবে অনুমান করা যায় যে নয় আলস্যের কারণে অথবা ব্যক্তিগত ব্যস্ততার কারণে রবীন্দ্রনাথকে খুব পীড়া দেওয়া, রবীন্দ্রনাথকে খুব কি বলবো অপেক্ষা করানো, এটা কিন্তু প্রেমতোষের উদ্দেশ্য ছিল বলে মনে হয় না। তা আচ্ছা, একটা কথা বলুন, আমি যেহেতু বাইরের অনেক কথা বলছি, আপনাদের কি খুব বিরক্ত লাগছে? তাহলে আমরা সরাসরি কবিতায় আসতে পারি, আর যদি না হয় তাহলে আমরা এইভাবে একটু আলোচনাটা আরেকটু এগিয়ে তারপরে কবিতায় আসবো। একদম সত্যি কথা বলছেন তো, মানে মন রাখার জন্য বলছেন না তো? বেশ ঠিক আছে, আমরা মানে এত কিছু তলিয়ে তো কোনোদিন শুনিনি। বেশ ঠিক আছে। আচ্ছা, এরপরে এই এই কবিতা বই আকারে বেরোলো এবং রবীন্দ্রনাথ খুব খুশিও হলেন এবং রবীন্দ্রনাথ বললেন যে প্রথমে ভেবেছিলেন যে 25শে বৈশাখ হবে, রবীন্দ্রনাথের জন্মদিনে এই বইটা বেরিয়ে যাবে ততদিনে, এবং রবীন্দ্রনাথ সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবেন, গিফট দেবেন।
কিন্তু সেটা হলো না। হ্যাঁ, একেবারে আষাঢ় মাসের শেষ দিন 14ই জুলাই বইটা বেরোলো। মানে না, 25শে বৈশাখ, জুলাই, না 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 না, হ্যাঁ 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 ঠিকই তো বলছি। তাহলে জুলাই বেরোলো, ফলে রবীন্দ্রনাথের সেই স্বপ্নটা, সেই আশাটা পূরণ হলো না। যা হোক, এইবার খনিকার যে কবিতাগুলি, সে কবিতাগুলো আহ, যদি খুব মন দিয়ে পড়া যায়, দেখবেন খনিকার যে কাব্যগ্রন্থের কবিতার যে 62টি কবিতা, তার মধ্যে আহ, কবিতাগুলোকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথম কবিতা থেকে কবির বয়স পর্যন্ত যে কবিতাগুলি, আরেকটি হচ্ছে ওই বিদায় থেকে শেষ কবিতা, একদম কবিতার শেষ। এই দুটো ভাগে ভাগ করা যায়। যে প্রথম অংশটা, অর্থাৎ প্রথম কবিতা থেকে কবির বয়স মানে ওই ওরে কবি সন্ধে হয়ে এলো কি, সন্ধ্যা হয়ে এলো কি, সে তোমার ধরেছে যে পাক, এই যে কবিতাটি, প্রথম কবিতা থেকে এই কবিতা, উদ্বোধন থেকে এই কবির বয়স, এই কবিতাগুলোর মধ্যে কবির নিজের মনের সঙ্গে নিজের বোঝাপড়া এবং কোথাও গিয়ে আহ, আহ, সাংসারিক জীবন থেকে খানিকটা আহ, মুক্তি লাভের বাসনা এই কবিতায় আছে। আর পরের যে অংশ, সেখানে তিনি প্রকৃতির সৌন্দর্যের মধ্যে যুক্ত হয়ে ব্যক্তিগত জীবনের আশা আকাঙ্ক্ষা থেকে মুক্ত হওয়ার কথা তিনি বলেন। অর্থাৎ বিদায় থেকে শেষ পর্যন্ত, মানে শেষ কবিতাটি পর্যন্ত। এই হচ্ছে মোটামুটি খনিকার কবিতা। খনিকার যে কবিতা, খনিকার কবিতার মধ্যে দেখবেন আছে না যে, শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। প্রমথনাথ বিশি বলছেন যে এই ক্ষণিকের গান গারে আজি প্রাণ, এটাই হচ্ছে এই বইয়ের মূল উৎস। এমনকি ঠিক এই কথাই আবার আমাদের কাব্য পরিক্রমা গ্রন্থে উপেন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন। কেন? কারণ দেখবেন মানুষের, মানে এই এই কাব্যগ্রন্থ অনুসারে মানুষের জীবনে সুখ আছে, দুঃখ আছে, বিষণ্ণতা আছে, মান আছে, অভিমান আছে, ব্যথা আছে, বেদনা আছে, আবার সুখ আনন্দের আগমনও আছে, সব কিছুই আছে। কিন্তু তারপরেও এই চাওয়া পাওয়ার হিসেবের বাইরেও, প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবের বাইরেও, সুখ দুঃখের বোধের বাইরেও রবীন্দ্রনাথের এই বেঁচে থাকা, বর্তমানকে নিয়ে বেঁচে থাকা, অতীত এবং ভবিষ্যতের দিকে না তাকিয়ে বর্তমানকে নিয়ে নির্লিপ্তভাবে বেঁচে থাকা, এই যে সহজ জীবনের মধ্যে বেঁচে থাকা, জটিলতাহীনভাবে বেঁচে থাকা, মুক্তির আনন্দ নিয়ে বেঁচে থাকা, নির্লিপ্তভাবে বেঁচে থাকা, এই হলো এই কাব্যগ্রন্থের মূল ভিত্তি। সত্যের এলাও সহজে, প্রমথনাথ বিশি তার রবীন্দ্র কাব্য পরিক্রমা গ্রন্থে বলছেন যে সত্যের এলাও সহজে, এই কথাটির মধ্যেই তার মূল সুর লুকিয়ে আছে। এই কাব্যগ্রন্থের কবিতাগুলি মূল সুর এটাই। এইবার খনিকা নিয়ে আরেকটি কথা, আরো কয়েকটি কথা একটু বলে তারপরে আমরা যাব। যে খনিকা কাব্যগ্রন্থের কবিতার মধ্যে যে খুব বোঝার জন্য খনিকা কাব্যগ্রন্থের কবিতাগুলো খুব কঠিন, এরকম নয়। খনিকা কাব্যগ্রন্থের কবিতাগুলো পড়ে সহজেই বোঝা যায়, কিন্তু ব্যক্তিগত যাপনের সঙ্গে ওই গভীর দর্শনকে সংলগ্ন করে নেওয়া, সেইটা অনেকটা কঠিন। গীতার যে ব্যাখ্যাগুলো পাওয়া যায় সেগুলো পড়ে সহজে বোঝা যায়, কিন্তু ব্যক্তিগত জীবনের সঙ্গে তাকে জড়িয়ে নেওয়া, এইটা খুব সহজ নয়। এই বই আমরা জানি যে উৎসর্গ কাকে করছেন, আমরা বলেছি যে লোকেন্দ্রনাথ পালিতকে উৎসর্গ করছেন, এবং তাকে নিয়েও একটা কবিতা এই বইয়ের উৎসর্গে পত্রে রয়েছে। দেখবেন যে খনিকারে দেখেছিলে খনিক বেশে কাঁচা খাতায়, সাজিয়ে তারে এনে দিলেম ছাপা বইয়ের বাঁধা পাতায়।
এবং বলছেন যে এটা ওই সিগারেটের মতো খানিকটা নেশা লাগাবে, তারপরে সিগারেটের ছায়ের মতো এর কোনো অস্তিত্বই থাকবে না। এটা রবীন্দ্রনাথ বলছেন, এটা রবীন্দ্রনাথের বিনয়, এটা আমরা খুব সহজেই বুঝতে পারি, মানে এটার জন্য আলাদা করে বোঝার কিছু প্রয়োজন নেই। কিন্তু রবীন্দ্রনাথ যত বিনয়ই করুন না কেন, যত বিনয় করেই এই কথাগুলো বলুন না কেন, এই কাব্যের বিষয়বস্তুর গভীরতা যেমন আছে, তেমনি রবীন্দ্রনাথ কিন্তু অনেক বেশি জোর দিচ্ছেন এই কাব্যগ্রন্থের কবিতার উপস্থাপন ভঙ্গির উপরে। হ্যাঁ, আমরা যেমন পাঠকরা এই কবিতাকে অনেক বেশি জীবনের পাঠ এর সঙ্গে সংলগ্ন করে দেখার চেষ্টা করি, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু ভাষা এবং ছন্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন বলেই একাধিক জনকে চিঠিতে লিখছেন। ফলে রবীন্দ্রনাথের অনেক বেশি সহজ কথা সহজ সরল ছন্দে কি করে বলা যায়, এই ছন্দের অভিনবত্ব নিয়ে রবীন্দ্রনাথ অনেক বেশি চিন্তিত, সেই জন্যই হয়তো এতবার করে তাগাদা দিচ্ছেন। কিন্তু আমাদের কাছে এই কবিতা গভীর গভীর গহন, ঘন, গাঢ় জীবন দর্শনের ইঙ্গিত দেয়। এবং এই কাব্যে জগৎ এবং জীবনের সম্পর্ক, সেখানে গভীর দর্শনের কথা আছে, এবং পরিচিত ছকে বাঁধা চেনা যে জীবন, তার বাইরে গিয়ে জীবনকে ভাববা, জীবনকে একবার ফিরে দেখা, তার কথাও আছে। এবং কোথাও কোথাও চির অভ্যস্ত সংস্কারকে দূরে সরিয়ে দেওয়ারও কথা আছে। দেখবেন এই কাব্যগ্রন্থের মোটামুটি, আমি যদি খুব ভুল না করি, 20টি কবিতা বোধহয় সঞ্চয়িতায় আছে, এবং দেখবেন সেগুলো বেশিরভাগই প্রথম দিকেরগুলো সম্ভবত বসন্তকে নিয়ে, পরের দিকেরগুলো বর্ষাকে নিয়ে, অথবা প্রথম দিকের কবিতাগুলো বর্ষাকে নিয়ে, পরের দিকের কবিতাগুলি বসন্তকে নিয়ে মূলত। কিন্তু এর পাশাপাশি এই এই কাব্যগ্রন্থের কবিতাগুলোর মধ্যে যে জীবন বোধ আছে, জীবনকে সহজভাবে উপভোগের জীবন জীবনকে ভোগ নয় বরং সহজভাবে উপভোগের নির্দেশ আছে, এই কবিতাগুলি পড়লে আমরা সেগুলো বুঝতে পারি। রবীন্দ্রনাথ তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, মানুষের সঙ্গে মিশে যে সৌন্দর্য, মাধুর্য, প্রেম উপভোগের মধ্যে দিয়ে জীবনকে সহজ করে নিচ্ছেন, আত্ম উপলব্ধির পথ বেছে নিচ্ছেন, এই কবিতাগুলি সেই দিকেই আমাদের নির্দেশ করে। এবার একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে আমরা এই কবিতায় আসব। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের একটি বই আছে। রবীন্দ্রনাথ যখন এই কবিতাটি লিখছেন তখন মজুমদার পুঁথি বলে একটি রবীন্দ্রনাথের কি বলবো, একটা খসড়া খাতা ছিল। এইটা একটু মনে রাখবেন আপনারা যে রবীন্দ্রনাথের প্রথম দিককার একটা খাতা আবিষ্কৃত হয় 1889 থেকে 1904, এই সময়টা, এই প্রায় এই কটা বছর ধরে তিনি একটা খসড়া বা একটা পকেট নোটবুক ইউজ করতেন, তাকে বলা হয় মজুমদার পুঁথি। এইটা নিয়ে আমরা দুটো কথা বলে তারপরেই আমরা কবিতায় আসছি। তা প্রায় 270টি পাতা এই বইতে ছিল, এবং নীল চামড়া দিয়ে বাঁধানো ছিল, এবং ছোট একটি খাতা, সেখানে বহু কবিতা, গান এবং ডায়েরির নানা নোট, হিসেবপত্র, আঁকাঝোঁকা, স্কেচ, এই সব কিছুই ছিল। এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথের একজন বিখ্যাত গবেষক, আপনার নাম শুনবেন, কানাই সামন্ত, তিনি, তার একটা বই আছে, বইটার প্রবন্ধ আছে, বইটা পাওয়া যায় এখন? না, বইটা তো আছে, বইটা বিশ্বভারতীতে সংরক্ষণ করা আছে, মানে খুব স্পেশাল অনুমতি ছাড়া, খুব গুরুত্বপূর্ণ গবেষণার কাজ ছাড়া এই বইটি আপনারা দেখতে পাবেন না, কিন্তু এটা সংরক্ষণ করে রাখা আছে। তো যা হোক, তা এই যে মজুমদার পুঁথি, এই ডায়েরিতে অনেকগুলো কবিতা বা খসড়া ছিল আর কি। তা কানাই সামন্ত, গবেষক, রবীন্দ্রনাথের সমালোচক, শিল্পী, তিনি তার একটা বই প্রবন্ধ লিখলেন। প্রবন্ধটার নাম হচ্ছে
রবীন্দ্র প্রতিভার নেপথ্যভূমি। তা সেইখানে প্রথম তিনি এই বইটার এই খসড়া খাতাটার নাম দিলেন মজুমদার পুঁথি। কেন নাম দিলেন? তার কারণ হচ্ছে, গবেষক এই খাতাটি আবিষ্কার করার পরে খাতাটি পাকাপাকিভাবে রবীন্দ্রনাথের একজন শিক্ষক, তার নাম হচ্ছে সুবোধ চন্দ্র মজুমদার, সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, এই সুবোধ চন্দ্র মজুমদারের হাতে তুলে দেন। সেই সূত্রে, যেহেতু ওই মজুমদার মহাশয়ের হাতে তুলে দিয়েছিলেন, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের শিক্ষক, খুব পপুলার শিক্ষক ছিলেন সুবোধ চন্দ্র মজুমদার, এবং পরবর্তীকালে উত্তরাধিকার সূত্রে সেটা ওই সুবোধচন্দ্র মজুমদারের পরিবারের কাছে সংরক্ষিত ছিল, এবং পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এইটি বিশ্বভারতীতে স্থান পায় আর কি, রবীন্দ্র ভবনে সংগ্রহশালায়। তা ওই জন্য ওই মজুমদার মহাশয়ের কাছে ছিল বলে এই বইটির, এই খাতাটির নাম দেওয়া হয়, এই ড্রাফট পেপারটির নাম দেওয়া হয় আমাদের মজুমদার পুঁথি। এই পুঁথিতে রবীন্দ্রনাথের এই শেষ কবিতাটির একটা প্রাথমিক খসড়া ছিল। সেই খসড়াতের সঙ্গে এখন যে কবিতাটি আমরা পড়ি তার সাথে একটু অমিল আছে। যেমন ধরুন, ওখানে ছিল, থাকবে না ভাই, থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রেধে কালের পিছু পিছু, বইতে কবু হবে না ভাই, শুধু একই প্রাণ, অনন্তকাল একই কবি, গায় না একই গান। দেখবেন এই কথাটি কিন্তু এখনের কবিতায় নেই, যে বইতে কিছু হবে না ভাই, শুধু একই প্রাণ। ফলে রবীন্দ্রনাথের এই কবিতাটি বারবার রবীন্দ্রনাথ চেঞ্জ করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, এবং তার ফলে আমরা এই শেষ যে তৃতীয় খসড়া, সম্ভবত সেটাকেই আমরা এখন কবিতা হিসেবে খনিকা কাব্যগ্রন্থে পড়ি। আরেকটি ছোট্ট কথা আপনাদের একটু জানিয়ে রাখি, এই কবিতায় আমরা দেখেছি প্রায় ৮০টি ছত্র আছে, 5টা স্তবক আছে, এবং এই মজুমদার পুঁথির 81 নম্বর পাতায় এই কবিতাটি ছিল। এই কবিতাটির একটা না চমৎকার আবৃত্তির পপুলার হয়েছিল কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কণ্ঠে। আপনারা যারা আবৃত্তির ইতিহাস নিয়ে জানতে আগ্রহী, তারা হয়তো শুনবেন যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী তো খুব বড় মানে অধ্যাপক তো বাদই দিন, মানে কবি তো আমরা সবাই জানি, গদ্যকার, প্রাবন্ধিক সবই ঠিক আছে, কিন্তু তিনি না চমৎকার কবিতা পড়তে পারতেন, কবিতা আবৃত্তি করতে পারতেন, এবং নানা জায়গায় গিয়ে তিনি আবৃত্তি করে শোনাতেন। তা এই তার কণ্ঠে এই কবিতা ভীষণ সুখশ্রাব্যতা লাভ করেছিল এবং ভীষণ জনপ্রিয় হয়েছিল। আর এই কবিতাটি যে রবীন্দ্রনাথের প্রিয় ছিল, রবীন্দ্রনাথের এই কবিতার নিজেই একটা ইংরাজি অনুবাদও করেছিলেন। হ্যাঁ, নান লিভস ফর এভার ব্রাদার অ্যান্ড নাথিং লাস্ট ফর লং। যাই হোক, এবার আমরা একটু কবিতাটি পড়ব। তারপরে কবিতাটি খুবই সহজ, কবিতাটার মধ্যে জটিলতা কিছু নেই। কটা বাজে? 9:38, সময়ও আছে। ফলে কবিতাটা পড়ে আমরা কবিতার মানে একটু একটু করে ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, এই অবধি কি কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে? তাহলে একটু বলুন, না হলে আমরা কবিতার ব্যাখ্যায় যাই। আচ্ছা, আর একটা কথা, এটা আপনারা মানে ব্যক্তিগতভাবে বলুন, এই যে বাইরের এত কথা বলছি, এই কথায় কবিতা পড়ার মজা কোথাও চলে যাচ্ছে না তো? আসলে এই কারণে বলছি, কারণ এই বাইরের কথাগুলো না বললে না এই কবিতার দর্শনের কাছে আমরা পৌঁছতে পারবো না। এই কথাগুলো শোনার জন্যই তো এই ক্লাস। বেশ, ধন্যবাদ, থ্যাংক ইউ। এই কানাই সামন্তের বইটার কি নাম বললে? কানাই সামন্তের রবীন্দ্র প্রতিভার নেপথ্যভূমি। হ্যাঁ, এটার না একটা প্রবন্ধ আছে। হ্যাঁ, এই প্রবন্ধটাও এখন আছে কিনা জানি না, আমার সংগ্রহে আছে, আমি পাঠিয়ে দেবো যদি পড়তে চান। আচ্ছা, তো দেখুন, কবিতাটা খুব সহজ, কবিতাটার মধ্যে ভীষণ যে কঠিন কিছু আছে তা নয়, কিন্তু বললাম ওই কবিতার কাছে আমরা যাব তার ওই গভীর জীবন দর্শনকে বোঝার জন্য। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দের যাওরে চলে কালের পিছু পিছু, অধিক দিন তো বইতে হয় না শুধু একটি প্রাণ, অনন্তকাল একই কবি গায় না একই গান,
মালা বটে শুকিয়ে মরে, যেজন মালা পরে সেও তো নয় অমর, তবে দুঃখ কিসের তরে? থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দের জাউরে চলে কালের পিছু পিছু। সবে হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ, গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ। কাটলে বেলা সাধের খেলা সমাপ্ত হয় বলে ভাবনাটি তার মধুর থাকে, আকুল অশ্রু জলে। জীবন অস্তে যায় চলি তাই রংটি থাকে লেগে, প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওরে ধেয়ে কালের পিছু পিছু। ফুল তুলি তাই তাড়াতাড়ি, পাছে ঝরেই পড়ে, সুখ নিয়ে তাই কাড়াকাড়ি, পাছে যায় সে সরে। রক্ত নাচে দ্রুত ছন্দে, চক্ষে তড়িৎ ভাই, চুম্বনের কেড়ে নিতে অধর ধেয়ে যায়, সমস্ত প্রাণ জাগেরে তাই বক্ষ দোলায় দোলে, বাসনাতে ঢেউ উঠে যায় মত্ত আকুল রোলে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রে ছুটে কালের পিছু পিছু। কোনো জিনিস চিনব জেরে প্রথম থেকে শেষ, নেব যে সব বুঝে পড়ে, নাই সে সময় লেশ। জগৎটা যে জীর্ণ মায়া সেটা জানার আগে সকল স্বপ্ন কুড়িয়ে নিয়ে জীবনরাত্রি ভাগে। ছুটি আছে শুধু দুদিন ভালোবাসবার মতো, কাজের জন্য জীবন হলে দীর্ঘ জীবন হতো। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রে ছুটে কালের পিছু পিছু। আজ তোমাদের যেমন জানছি, তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা, যাই জীবনের প্রান্তে। এই যে নেশা লাগলো চোখে, এইটুকু যেই ছোটে, অমনি যেন সময় আমার বাকি না রয় মোটে। জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যায় যদি চাক খুলি, মর্তে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে চলে, সেই আনন্দে চল রে ধেয়ে কালের পিছু পিছু। এই মোটামুটি একটা কবিতা। কবিতাটার ব্যাখ্যায় আমরা একটু একটু করে যাব। দেখুন কবিতাটার শুরু কি আছে, থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু। খনিকা কাব্যগ্রন্থের শুরুতে কি ছিল, শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। যারা চলে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায় কথা না শুধায়, ছোটে আর টোটে পলকে, তাহাদের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। বইটির নামে খনিকা। কেন খনিকা? তার কারণ হচ্ছে যে মুহূর্তে আমরা বেঁচে থাকি, যে ক্ষণিক সময়ের মধ্যে আমরা বেঁচে থাকি, আমাদের জীবন তো ভীষণ ভীষণ বড় নয়, বিশাল একটা বিস্তার নেই আমাদের জীবনের। আমাদের জীবন খুব ক্ষুদ্র, একটা ক্ষুদ্র সময়ে আমরা এই মর্তধূলির ঘাসে ঘাসে থাকি, কিন্তু তার মধ্যেও এই ক্ষণিকের জন্য জীবন, এই মহাবিশ্বের বহু অনন্তকাল অনন্ত বিস্তারের মধ্যে মানুষের জীবন যে কত ক্ষুদ্র, কত ক্ষণিকের, তাই এই বোধ যদি আমাদের মাথায় আসে, তাহলে আমাদের জীবনের মধ্যে এত স্বার্থপরতা, এত জটিলতা, এত আত্মকেন্দ্রিকতা থাকে না। সেই জন্যই এই কবিতার বইয়ের নাম খনিকা, কারণ ক্ষণিকের জন্য আমরা এই পৃথিবীতে আসি। আর এই বোধ যদি আমাদের মধ্যে প্রথিত হয় যে এই বিশাল ব্রহ্মাণ্ডের কাছে, এই বিশাল মহাকালের কাছে আমরা সামান্য ক্ষণিকের অতিথি এবং একেবারে সামান্য বিন্দু মাত্র, তাহলে বোধহয়
আমাদের ব্যক্তিগত জীবনাচরণের মধ্যে এত আমিত্ব বোধ থাকে না, বরং এক নির্ভার, নির্লোভ, নির্লিপ্তি আসে। রবীন্দ্রনাথ বলছেন, থাকবো না ভাই, থাকবে না কেউ, থাকবে না ভাই কিছু, কিছুই তো পড়ে থাকবে না। মানুষের জীবন, মানুষ চিরদিন বাঁচবে না, এটা স্বাভাবিক। মানুষের জীবনের অনিবার্য একমাত্র সত্য মৃত্যু। ফলে মানুষ বাঁচবে না, বেশি দিন বাঁচবে না, এবং আমরা কেউই থাকবো না, এই পৃথিবীও থাকবে না। থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু। তাই বর্তমানকে অনুসরণ করে কাল, সময় আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে সেটা নিয়েই থাকো। অমরত্বের প্রত্যাশায় চাওয়া পাওয়ার হিসেবে নিজেকে জড়িও না, জীবনকে সহজভাবে গ্রহণ করো এবং সময় যেদিকে নিয়ে যায় সেদিকেই নিয়ে চল, সেভাবেই বয়ে চলো। কোনো কৃত্রিম আরোপের মধ্যে নিজেকে বেঁধে রেখো না। অধিক দিন তো বইতে হয় না শুধু একটি প্রাণ। আমরা জানি মানুষের জীবন আর কত বছরের, গড়ায়ু 80-85, এই তার থেকে তো বেশি মানুষ বাঁচবে না। অধিক দিন তো বইতে হয় না শুধু একটি প্রাণ। অনন্তকাল একই কবি গায় না একই গান। কত চমৎকার কথা! একজন কবি তার জীবনের শুরুর দিকে যেরকম কবিতা লেখেন, আস্তে 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 তার কবিতার বিষয়বস্তুর বিবর্তন হয়, তার কবিতার গভীরতার বিবর্তন হয়, তার কবিতার প্রকাশভঙ্গির বাকবদল হয়, তার কবিতার ভাষাগত পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে। এত রকম পরিবর্তন হয়। অনন্তকাল ধরে তো একটা বিষয়কে নিয়েই, একটা কবিতাকে নিয়েই কবি পড়ে থাকে না। তাহলে আমরা কোনো একটা বিষয় নিয়েই আমাদের চাওয়া পাওয়া না পাওয়ার ক্ষোভে, আকাঙ্ক্ষাকে জাপটে ধরে কেন বেঁচে থাকব? মালা বটে শুকিয়ে মরে, যেজন মালা পরে সেও তো নয় অমর, তবে দুঃখ কিসের তরে? বলছে মালা শুকিয়ে মরে। একটা মালা, ফুল শুকিয়ে যায়, ফুলের মালা শুকিয়ে যায়, কিন্তু যেজন মালা পরে, যে ব্যক্তি মালা গলায় নিচ্ছে, সেও তো অমর নয়, তাহলে দুঃখ কিসের জন্য? এই যে মালা পরার কথা বললেন, এই মালা আসলে সার্থকতার মালা। টুডেস সাকসেস ইজ টুমরোস ট্র্যাশ। আজকের সার্থকতা, আজকের সাফল্য কালকের আবর্জনা। সবাই ভুলে যায়। আপনারা ব্যক্তিগত জীবনে অনেক কিছু অর্জন করেছেন, পেয়েছেন, আপনাদের প্রাপ্তির ভাণ্ডার পূর্ণ, কিন্তু প্রাপ্তি নিয়ে আমাদের ক্ষণিক আনন্দ, ক্ষণিকের মজা, কিন্তু তা চিরকালীন নয়। আমাদের অনেকের সাফল্যের মালা অনেক সময় আমাদের গলায় এসেছে। আমার জীবনে উচ্চ মাধ্যমিকের ভালো নম্বর, কলেজে, বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্ক করা, এই ইত্যাদি বিষয়গুলো আমার সাফল্যের মালা। কিন্তু দেখুন, এইগুলো নিয়ে আমাদের আনন্দ কদিন ছিল? খুব বেশি হলে 1 সপ্তাহ, 2 সপ্তাহ। ফলে প্রাপ্তির আনন্দ চিরকালীন নয়। সাফল্যের প্রাপ্তির যে আনন্দ, সাফল্যের মালা ঠিক একটা নির্দিষ্ট সময়ের পর শুকিয়ে যায়। তাই বলছে মালা বটে শুকিয়ে মরে, সাফল্য বেশি দিন টেকে না। কিন্তু যে জন মালা পরে সেও তো নয় অমর, যে ব্যক্তি সফল হয় সেও তো অমর নয়, সেও তো চিরকালীন নয়, সেও তো চিরদিন বাঁচবে না। ফলে দুঃখ কিসের তরে? তবে তাই জন্য দুঃখ করে কি হবে? দুঃখ করে তো লাভ নেই। আমি কি পেলাম কি পেলাম না, এই হিসাব মেলাতে আমার মন তো রাজি নয়। আমি কি চেয়েছি আর কি পাইনি, এই হিসেবে তো আমি ডুবে থাকবো না। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু। এই যে কবিতা ফিরে ফিরে আসে, এই 4টে পংক্তি, এই ফিরে ফিরে আসাকে কবিতার পরিভাষায় আমরা বলি রিফ্রেন, বাংলায় বলি ধ্রুবপদ। আসলে কবিরা সাধারণত কবিতার প্রকাশভঙ্গির সৌকর্য বাড়ানোর জন্য, অর্থাৎ উপস্থাপন ভঙ্গির সৌকর্য বাড়ানোর জন্য, অথবা এই বিষয়টিকে এমফ্যাসিস করতে, গুরুত্ব আরোপ করতে এই রিফ্রেনের ব্যবহার করে থাকেন। আচ্ছা, তারপরে কি বলছেন? সবে হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ, গান থামিলে
তাই তো কানে থাকে গানের রেশ, সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ। গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ। গান শেষ হবে বলেই গান দীর্ঘস্থায়ী নয়, গান চিরন্তন নয়। যে কোনো শিল্প, যে কোনো সৃজন চিরকালীন হতে পারে না, কিন্তু এককালে ছিল এবং শেষ সমাপ্ত হয়েছে বলেই তার রেশ আমাদের মনে থেকে যায়। ফলে কোনো প্রাপ্তি, কোনো সৃষ্টি চিরকালীন হতে পারে না, কিন্তু চিরন্তন সৃষ্টির থেকে যে রস আমরা অনুধাবন করি, সে রস এর মধ্যেই আমাদের বেঁচে থাকার রসদ লুকিয়ে থাকে। সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ। সমস্ত কিছু অনন্তকাল চলতে পারে না, সব কিছুরই সমাপ্তি আছে। সূচনা যেমন আছে, সমাপ্তি তো থাকবেই। গান চমৎকার আমাদের সুরের দোলায় ভাসিয়ে দেয়, কিন্তু তারপরেও গানেরও সমাপ্তি আছে। আর গান সমাপ্ত হয় বলেই আমরা বলি, বা সেদিন একটা গান শুনেছিলাম, চমৎকার গান, সারা জীবন মনে থাকবে। বা সেদিন একটা সন্ধে অমুক সালের অমুক শিল্পীর কণ্ঠে গান শুনেছিলাম, রবীন্দ্রনাথের গান শুনেছিলাম, আজও মনে আছে। এই রেশ কিভাবে তৈরি হলো, এই ভালো লাগা কিভাবে তৈরি হলো, গানটা শেষ হয়েছে বলেই। কারণ কোনো সৃষ্টি চিরকালীন নয়, বরং ওই সৃষ্টির পরেও ওই সৃষ্টির রেশ অনেক দিন থেকে যায়। তাই জন্য সৃষ্টি এত মধুর হয়, মধুরতর হয়। কাটলে বেলা সাধের খেলা সমাপ্ত হয় বলে ভাবনাটি তার মধুর থাকে, আকুল অশ্রু জলে। আমাদের জীবনের অনেক খেলা আছে, বাসনার খেলা আছে, প্রাপ্তি অপ্রাপ্তির খেলা আছে। সেই খেলা এককালে সমাপ্ত হয়। এক একটা পর্যায়ে এক একটা আনন্দের মুহূর্ত আমাদের জীবনকে দোলা দিয়ে যায়, কিন্তু আনন্দ চিরস্থায়ী নয়। আনন্দ শেষ হয়, এবং শেষ হয় বলেই তার অন্তর্নিহিত ভাব, তার অন্তর্নিহিত রেশ, তার অন্তর্নিহিত স্মৃতি আমাদের কাছে চির মধুর হয়ে থাকে। আকুল অশ্রু জলে কেন মধুর থাকে তো বুঝলাম, সেই স্মৃতি, সুখ স্মৃতি আমাদের সারা জীবন বহন করতে হয়, তাই বহন আমরা করি সেই ভালো লাগার মুহূর্তের স্মৃতি, তাই জন্য সেটা মধুর। কিন্তু আকুল অশ্রু জলে কেন? তার কারণ হচ্ছে, যে স্মৃতি আমরা, যে ভালো লাগার অভিজ্ঞতা, যে সুখ স্মৃতি, যে সুখের মুহূর্ত আমরা কাটিয়ে এসেছি, সেই সুখের মুহূর্ত আমরা বারবার ফিরে পেতে চাই, কিন্তু ফিরবো বললেই ফেরা যায় না, সেই সময় ফিরে আসে না। তাই জন্য তার মধ্যে, ওই স্মৃতি চারণের মধ্যে আকুলতা থাকে, অশ্রু থাকে, কিন্তু সেই সঙ্গে সুখের স্মৃতি মনে করে আমাদের মনও ভালো হয়ে ওঠে, সুন্দর হয়ে ওঠে। তাই জন্য ভাবনাটি তার মধুর থাকে, কিন্তু তার পাশাপাশি একটা ফুলগু স্রোতের মতো ওই সময়কে ফিরে না পাওয়ার অশ্রুপাতও থাকে। দেখুন, অশ্রু জল এই শব্দটা রবীন্দ্রনাথ ব্যবহার করেন, এটা কিন্তু ব্যাকরণগতভাবে একটি ভুল শব্দ, ব্যাকরণগতভাবে একটি ভুল প্রয়োগ। আপনাদের জানিয়ে রাখি, রবীন্দ্রনাথ কবিতার ক্ষেত্রে অনেক সময় অনেক ভুল করেছেন। মানে এইটা খুব ধৃষ্টতা নিয়ে বলছি এরকম নয়, মানে এটা আমার কথা নয়। হ্যাঁ, খুব বড় বড় গবেষকরা এই কথা বলছেন। আমি যেরকম দু একটি পেয়েছি সেটা আপনাদের সঙ্গে একটু ভাগাভাগি করে নিই, তারপরে আমরা আবার কবিতায় ফিরবো। আসলে আজকে তো সারাদিন রবীন্দ্রনাথের দিন, তাই জন্য একটু বাইরের কথা আসছে। রবীন্দ্রনাথের দেখবেন কবিতা আছে পূজারিনী, সেখানে আছে, শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত। শ্রীমতীকে দেখছেন, দেখে কোন একজন ব্যক্তি, মানে তিনি সিঁথিতে সিঁদুর পরছেন, হ্যাঁ, হাতে হয়তো আয়না আছে, সিঁথিতে তিনি সিঁদুর পরছেন। এইবার দেখেছেন শ্রীমতীকে, ভয় পেয়ে গেছেন, কারণ বৌদ্ধ আরাধনা নিষিদ্ধ, এদিকে বৌদ্ধ আরাধনার ডালি নিয়ে শ্রীমতী এসে দাঁড়িয়েছেন। তা ফলে খুব ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে গিয়ে এই যে রাজবধূ রাজবালা সম্ভবত, তা ওই তিনি খুব ভয় পেয়ে গিয়ে চমকে উঠেছেন, এবং চমকে উঠে কি হয়েছে, তার হাতটা কেঁপে গেছে, ফলে যে সিঁদুরটা তিনি আঁকছিলেন সেটা স্ট্রেট হয়নি, সেটা রেখাটা বেঁকে গেছে।
এবার দেখুন রবীন্দ্রনাথ কি লিখছেন, রবীন্দ্রনাথ লিখছেন শ্রীমতীর হেরি শ্রীমতীকে দেখে চমকে উঠে বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত। আসলে হওয়া উচিত ছিল কাঁপি গেল হাত বাকি গেল রেখা, যদি ক্রম পারম্পর্য দেখতে হয়। আগে তো হাতটা কাঁপবে, সেই জন্যই তো রেখাটা বেঁকে যাবে, আগে তো রেখাটা বাঁকবে বলে হাতটা কাঁপবে না। কিন্তু রবীন্দ্রনাথ করলেন কি, বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত। লজিক্যালি হয়তো এটি ঠিক নয়, কিন্তু হয়তো ছন্দের কারণে বা রবীন্দ্রনাথ অত ভেবে দেখেননি ইত্যাদি ইত্যাদি নানা কারণ হতে পারে। ফলে এই যে ক্রম পারম্পর্যের একটা ত্রুটি রবীন্দ্রনাথের এই কবিতায় ঘটেছে। এবং রবীন্দ্রনাথের একটা মানে একটু মানে রবীন্দ্রনাথকে খুব ভালোবাসি বলেই তার সম্পর্কে এইটা বলার অধিকার পেয়েই বলছি যে রবীন্দ্রনাথের না একটা খুব মানে মানে খারাপ স্বভাব। সেটা হচ্ছে তিনি যখন প্রবন্ধ লেখেন তখন তিনি যে কোটগুলো ব্যবহার করেন, কোটেশনগুলো তিনি ব্যবহার করেন, কোনো বিখ্যাত উক্তি ব্যবহার করেন, তিনি ওটাকে না রেফারেন্স দেখে দেখে করেন না। আমরা যেমন গবেষণার কাজে বা পরীক্ষার খাতায় যে কোটেশন ব্যবহার করে একদম হুবহু লিখি দাঁড়ি কমা সহ, রবীন্দ্রনাথ সেগুলো মুখস্থ লিখতেন। ফলে কি হতো, এরটা তার ঘাড়ে তারটা এর ঘাড়ে, অনেক সময় কিছু আর্টিকেলের পরিবর্তন, অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ শব্দ এর বিলোপ, এগুলো দেখা দিত। হ্যাঁ, তা যা হোক, দেখিবারে আঁখি পাখি ধায় এটি কার পদ, সেটা রবীন্দ্রনাথ তার প্রবন্ধে ভুল লিখছেন। এদিকে তিনি যখন ওই শ্রীশচন্দ্রের সঙ্গে পদকল্পতরু সম্পাদনা করছেন তখন কিন্তু তিনি ঠিক সম্পাদনা করছেন। তাই এরকম ত্রুটি রবীন্দ্রনাথের হয়েছে। তা যা হোক, এবার আমাদের যেটা যেটা থেকে চলে গেল কথাটা, সেটা হচ্ছে আকুল অশ্রু জলে। অশ্রু জল হয় না, অশ্রু মানেই চোখের জল, অশ্রু আবার জল হয় না। সে খুব ভালো ভালো, এটা যেমন হয় না সে খুব ভালো, এই ভালো একবার বললেই তার মধ্যে ভালোত্ব থাকে। এখানে দেখুন অশ্রু, তার মধ্যেই জল আছে, আবার জলটাকে এক্সট্রা অ্যাড করলেন রবীন্দ্রনাথ। এটা 2 বিঘা জমিতেও আছে, এটা অশ্রু জলের প্রসঙ্গ 2 বিঘা জমিতে আছে, ইয়েতেও আছে, ওই প্রশ্ন কবিতাতেও আছে, প্রশ্নতে আছে তাই তো তোমায় শুধাই অশ্রু তাই জল। তো তোমায় শুধাই তাহলে এই অশ্রু। যে অশ্রু জল, এটা কিন্তু ব্যাকরণগতভাবে ভুল হতে পারে, কিন্তু দেখুন অশ্রু আর অশ্রু জল, যখনই অশ্রু জল শব্দটা বলি তার মধ্যে কোথাও গিয়ে একটা আকুলতা, সেটাও রবীন্দ্রনাথ ভরে দেন। সেই জন্যই হয়তো খানিকটা ছন্দের প্রয়োজনে এবং খানিকটা নমনীয় করার জন্য, খানিকটা আকুলতাকে বাড়িয়ে দেওয়ার জন্য উনি অশ্রুজল শব্দটা ব্যবহার করেন। তো যাও, তারপরে দেখুন কি কবিতায় আছে। আচ্ছা, জীবন অস্তে যায় চলি তাই রংটি থাকে লেগে প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে। জীবন অস্তে যায় চলি, মানুষের জীবনে যেমন উদয় আছে, অর্থাৎ শৈশব আছে, সকাল আছে, যৌবন আছে, এবং আস্তে আস্তে জীবনের অস্ত যাওয়াও আছে। যদি রাত্রিকে আমরা মৃত্যু ধরি তাহলে জীবন আস্তে আস্তে বাড়ে, বৃদ্ধি পায়। জীবন অস্তে যায় চলি মানে জীবন আস্তে আস্তে বার্ধক্যের দিকে এগিয়ে চলে। তাই রংটি থাকে লেগে, কিসের রং? ভালোবাসার রং, স্মৃতির রং, কাছের মানুষের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে থাকার সুখ স্মৃতির রং মনের ক্যানভাসে সবসময় লেগে থাকে। প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে, প্রিয়জনের মনের কোণে সেই স্মৃতি, ভালোবাসার স্মৃতি, ভালো লাগার স্মৃতি, জীবনের রঙিন মুহূর্তের স্মৃতিগুলো লেগে থাকে, রং হয়ে লেগে থাকে। শরৎ সন্ধ্যা মেঘে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। শরৎকালের সন্ধ্যাবেলার যে মেঘ, সেই মেঘ দেখবেন টুকরো টুকরো মেঘ। শরৎকালে আকাশে আমরা জানি যে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়, সেই মেঘ টুকরো টুকরো মেঘ। আসলে সময় কোথাও গিয়ে ওই মেঘের মতো আকাশটাকে খানিকটা ঢেকে ঢেকে দেয়। হ্যাঁ, অর্থাৎ সময়ের ওই আকাশ, স্মৃতির আকাশকে সম্পূর্ণভাবে আমরা ফিরে পাই না। সময় একটু একটু মেঘের মতো হয়তো ওই স্মৃতিগুলোকে খানিকটা ম্লান করে দেয়, খানিকটা ঢেকে দেয়, কিন্তু তার আড়াল থেকেও ওই স্মৃতির সামান্য রংটুকু ঝাপসা হয়েও, অস্পষ্ট হয়েও, অপূর্ণ হয়েও
লেগে থাকে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওরে ধেয়ে কালের পিছু পিছু। এইবার রবীন্দ্রনাথ চমৎকার একটা ইঙ্গিত দিচ্ছেন। আসলে রবীন্দ্রনাথের লেখায় যৌনতার কথা সরাসরি খুব প্রকটভাবে না থাকলেও কোথাও গিয়ে রবীন্দ্রনাথ আড়ালে আবডালে তার ইঙ্গিত দিয়ে যান। এটা রবীন্দ্রনাথের লেখার একটা বৈশিষ্ট্য। আপনার রক্তকরবীতেই দেখবেন, সেখানে আছে না যে সে একটা ঘোড়া, তার লাগাম আমি ধরে থাকবো, সে একেবারে উল্টিয়ে পাল্টিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ রয়েছে। তো সেখানেও দেখবেন যে নন্দিনী কিভাবে রঞ্জনের সঙ্গে তার সম্পর্কের কথা বলছেন। হ্যাঁ, তা এই দেহের প্রসঙ্গ না এনেও কোথাও গিয়ে দেহাতীতের মধ্যে দেহের প্রসঙ্গকে নিয়ে আসা, সেটা রবীন্দ্রনাথের বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ লিখছেন, ফুল তুলি তাই তাড়াতাড়ি পাছে ঝরেই পড়ে, সুখ নিয়ে তাই কাড়াকাড়ি পাছে যায় সে সরে, রক্ত নাচে দ্রুত ছন্দে চক্ষে তড়িৎ ভাই, চুম্বনের কেড়ে নিতে অধর ধেয়ে যায়। এগুলো প্রত্যেকেরই আমাদের যৌবনের উপলব্ধি। ফুল তুলি তাই তাড়াতাড়ি, ফুল গাছেই সুন্দর, কিন্তু তাকে যখন আমরা গ্রহণ করতে চাই, তুলতে চাই, তখন এই সম্পর্কের মধ্যে সুখ ভোগের বাসনা জেগে ওঠে, নির্লিপ্ত আনন্দ নয়। সুখ নিয়ে তাই কাড়াকাড়ি পাছে যায় সে সরে, সুখ। আচ্ছা, ওই যে আছে না রবীন্দ্রনাথের গানে, তারা সুখের লাগি করে প্রেম, প্রেম মেলে না, শুধু প্রেম চলে যায়। ফলে সুখ ভোগের বাসনা মানুষের প্রবল হয়ে ওঠে যৌবন বেলায়। রক্ত নাচে দ্রুত ছন্দে চক্ষে তড়িৎ ভাই, চক্ষে তড়িৎ ভাইয়ের মধ্যে যে আখির কটাক্ষ, এবং আখির কটাক্ষের মধ্যে দিয়ে প্রিয়জনের সঙ্গে যে চোখে চোখে কথা, তার যে ইঙ্গিত, এবং রক্ত নাচে দ্রুত ছন্দে ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গগুলো আপনারা বুঝতেই পারছেন, যৌবনের যে বিভিন্ন ইঙ্গিত। চুম্বনের কেড়ে নিতে অধর ধেয়ে যায়, অধর মানে হচ্ছে নিচের ঠোঁট। এই এই ব্যাখ্যা আপনারা বুঝতেই পারছেন। তারপরে বলছেন, সমস্ত প্রাণ জাগেরে তাই বক্ষ দোলায় দোলে, বাসনাতে ঢেউ উঠে যায় মত্ত আকুল রোলে। এর ব্যাখ্যাও আমরা বুঝতে পারি যে শারীরিক কামনা বাসনার কথা। কিন্তু তারপরেও বললেন যে এই যে শারীরিক কামনা বাসনা, এটাও তো বেশি দিন থাকে না। একটা সময়ের পরে এগুলো শুধু খানিকটা অভ্যাস, কিংবা আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে ফিকে হতে থাকে। তাই জন্য বললেন, এই কথাগুলো বলেও যৌবনের প্রেম বিনিময়ের কথা, খানিকটা দেহের বিনিময়ের কথাও তিনি বলে তারপরেই বললেন, থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু। এগুলো কালের নিয়মে আসবেই জীবনে, আবার চলেও যাবে। ফলে কাল যেভাবে তোমাকে চালিত করছে সেই পথেই যাও। তারপরে রবীন্দ্রনাথ বললেন, কোনো জিনিস চিনব জেরে প্রথম থেকে শেষ, নেব যে সব বুঝে পড়ে নাই সে সময় লেশ। মানুষের জীবন তো খুব ছোট, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নেব। এক সেকেন্ড, একজন লিখছেন, আমার জরুরি একটা ফোন এসেছিল তাই লিভ করেছিলাম, রিজয়েন হতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই রিজয়েন হতে পারেন। আচ্ছা, কোনো জিনিস চিনব জেরে প্রথম থেকে শেষ, নেব যে সব বুঝে পড়ে নাই সে সময় লেশ। এই দেখুন, আমরা পড়তে বসে আমরা ভেবেছিলাম আজকে দুটো কবিতা পড়া হবে, কিন্তু দেখুন পড়া হলো না। আমরা ডিটেলসে পড়তে গেলাম, কিন্তু আমাদের একটা তো লিমিটেড সময় আছে, 2 বছরের কোর্স, এর মধ্যে আমাদের অনেক কিছু পড়তে হবে। ফলে একদম সম্পূর্ণ খুব ডিটেলে পড়া এর মধ্যে সম্ভব নয়। যে কোনো পরীক্ষার পাঠ্যক্রম ভাবুন, আমাদের জীবনের ক্ষেত্রেও ভাবুন, আমরা এক জীবনে একটা মানুষকেই একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে চিনতে পারি না, কোনো বিষয়কে নিয়েই পারি না। আমরা যে কবিতা পড়ি, আমরা যে আবৃত্তি করি, আমরা তার কতটুকু পড়ি? এই তো সামান্য কিছু 5000 6000 কবিতার মধ্যেই আমরা থাকি। হার্ড, এটা তো সর্বোচ্চ বললাম, অনেকে হয়তো তাও থাকেন না, এর মধ্যেই তো আমাদের ঘোরাফেরা। তাহলে কোনো জিনিস চিনব জেরে প্রথম থেকে শেষ, নেব যে সব বুঝে পড়ে তাই সে সময় লেশ। তারপরেই বললেন, কিন্তু এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ জগৎটা যে জীর্ণ মায়া, সেটা জানার আগে সকল স্বপ্ন কুড়িয়ে নিয়ে জীবনরাত্রি ভাগে। এই আসলে এই যে চাওয়া পাওয়ার হিসেব, প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব, কি চাই কি পাই, কি দিলাম আর কি পেলাম, কি হারালাম,
কি আমার প্রাপ্তির ভাণ্ডারে কি সঞ্চয় হলো, এইগুলো আসলে একটা মায়া। জীবনের শেষ প্রান্তে মানুষ হয়তো উপলব্ধি করতে পারে কিংবা পারে না, তার কারণ এইটা সারা জীবন ধরে এই জীবনব্যাপী অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই মানসিক বিকাশ হতে হতেই মানুষের জীবন শেষ হয়ে যায়, জীবনরাত্রি ভাগে অর্থাৎ মৃত্যু এগিয়ে আসে। তারপরে বললেন, ছুটি আছে শুধু দুদিন, ভালোবাসবার মতো, কাজের জন্য জীবন হলে দীর্ঘ জীবন হতো। রবীন্দ্রনাথ কাজের প্রচুর কাজ করেছেন। ভাবুন, রবীন্দ্রনাথ সারা জীবনে এত কাজ করেছেন, কিন্তু আপনারা জানলে অবাক হবেন রবীন্দ্রনাথের বহু লেখায় কাজ এই জিনিসটাকেই রবীন্দ্রনাথ খুব একটা পছন্দ করছেন না। আমরা ভুল স্বর্গে দেখেছি, আমরা এরকম একাধিক উদাহরণে পেয়েছি। রবীন্দ্রনাথের গানে তো একাধিক উদাহরণ আছে, সেগুলো আমরা পরে একদিন আলোচনা করব। আমি ভেবেছিলাম যে এরকম একটা টপিক নিয়ে যদি আলোচনা করা যায়, যে বাজে কথায় এবং বাজে কথার এবং অকাজের রবীন্দ্রনাথ। হ্যাঁ, রবীন্দ্রনাথ বাজে কথা বলে একটা রবীন্দ্রনাথের প্রবন্ধ আছে। হ্যাঁ, তো বলছে বাজে কথা মানে অশ্লীল কথা নয়, ফালতু কথা, যে কথা অপ্রাসঙ্গিক কথা। এইটা অপ্রাসঙ্গিক কথা এবং অপ্রাসঙ্গিক হয়ে বসে থাকা, কাজহীনভাবে বসে থাকা, এইরকম একটা জীবন রবীন্দ্রনাথের খুব পছন্দের জীবন। কিন্তু মানুষটা এত সারা জীবন ধরে এত কাজ করে চলেছেন, এইটা তার কবিতায় কিভাবে উঠে এসেছে এবং গানে কিভাবে উঠে এসেছে, সেইটা নিয়ে আমরা ভেবেছিলাম একটা যদি আলোচনা করা যায়, যদি পরে কখনো কোনো সুযোগ হয় আমরা সেই আলোচনা করব। তা বলছে, কাজের জন্য জীবন হলে দীর্ঘ জীবন হতো। যদি মানুষের সারা জীবনের মূল উদ্দেশ্য থাকতো শুধু কাজ করে যাওয়া, কাজ করে যাওয়া, কাজ করে যাওয়া, তাহলে জীবনটা অনেক বড় হতো। আসলে জীবনটা ছোট, তার কারণ বেশি কাজ করব না, কাজ করতে হবে, কিন্তু তার পাশাপাশি ভালোবাসার মতো দুটো দিনকেও আমাদের বেছে নিতে হবে। তারপরে বলছেন, আজ তোমাদের যেমন জানছি, এইখানে আচ্ছা তার আগে একটা বলে দিই যে কাজের জন্য জীবন হলে দীর্ঘ জীবন হতো, এখানেই রবীন্দ্রনাথের কিন্তু ওই সোনাত্তরী ভাবনার যে কাজের মধ্যে দিয়ে আমার সঞ্চয়ের, আমার যে কাজের মধ্যে দিয়ে অমরত্বের প্রত্যাশা, তার খানিকটা বিরোধী ভাবনা এই কবিতায় রয়েছে। মহাকালের কাছে তিনি তার কাজকে সোনাত্তরীতে তুলে দিচ্ছেন অর্ঘ্য হিসেবে, যে নাও মহাকাল, আমি তোমার কাছে আমার সমস্ত এই যে কাজ, সমস্ত কর্মকাণ্ড, সমস্ত বৃহৎ কর্ম পরিসর আমি তোমার কাছে তুলে দিচ্ছি, খানিকটা অমরত্বের প্রত্যাশায় তুমি আমাকে গ্রহণ করো এবং সেই সঙ্গে আমার কাজগুলোকেও তুমি গ্রহণ করেছো, অমরত্ব দিয়েছ। মহাকালের কাছে তিনি মিলতে চান, কিন্তু এইখানে কোথাও গিয়ে তার একটা বিরোধিতা রয়েছে, কারণ তিনি কাজের নয় বরং অকাজের জীবনকে, বরং ভালোবাসার জীবনকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ ভালোবাসাই তার কাছে এই সকল কাজ অপেক্ষা অনেক গুরুত্বপূর্ণ কাজ। আজ তোমাদের যেমন জানছি, এইখানে এসে আমার এত ভালো লাগে এই লাইনগুলো বলতে। আজ তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা যায় জীবনের প্রান্তে। এই যে নেশা লাগলো চোখে, এইটুকু না, না, এইটুকু যেই ছোটে, অমনি যেন জীবন আমার বাকি না রয় মোটে। জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যায় যদি যাক খুলি, মর্তে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি। আমি একটা উদাহরণ দিই, এইটা যদি সমস্ত মানুষ এরকমভাবে ভাবতে পারত, তাহলে জীবনটা কত সুন্দর হতো, কত নির্ভার হতো, কত মন কষাকষি, অভিমান সব দূরে সরে যেত, কত সম্পর্কগুলো সুন্দর থাকতো। কিন্তু আমাদের এত সম্পর্কে ভাঙন, এত অপ্রাপ্তির খেদ, এত আত্ম অভিমান, আমরা আসলে রবীন্দ্রনাথের কাছে পৌঁছই না। আমি যেই বলি রবীন্দ্রনাথ জীবন বেদ, ঠিক এই অংশটা দেখুন। ধরুন আমি আজকে আপনাদের সামনে কবিতার কথা নিয়ে আলোচনা করছি, হয়তো কারো খুব ভালো লাগছে, হয়তো এরকমও কয়েকজন আছেন যাদের মনে হচ্ছে ধুর কি বোরিং একটা বিষয়, এই এত কথা, এত বাইরের জিনিস জেনে আমার কি লাভ, লাভ লোকসানের হিসাব করছেন। যখন ক্লাস শুরু হয়েছিল তখন প্রায় 85, 86, 95 জন জয়েন করতেন। এখন কতজন জয়েন করছেন? প্রথম মাসে যখন ক্লাসের কথা হয়েছিল কত উৎসাহ নিয়ে আপনারা ক্লাস করেছিলেন, তারপরে আস্তে আস্তে যত সময় যাচ্ছে সংখ্যা কমে যাচ্ছে এবং হয়তো নানা কারণে উদ্যমতাও
কয়েকজনের কমে যাচ্ছে। আবার কেউ কেউ হয়তো ভাবছেন যে স্যার কত পড়াশোনা করে আসেন, আবার কেউ কেউ হয়তো ভাবছেন যে হ্যাঁ এই এক কথা বারবার। হয়তো আমার বলার যে ত্রুটির দিকটা, যে আমি অতটা গুছিয়ে সুন্দর করে কাব্যিক করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। সে ভাবছে যে কি কলেজে পড়ায় বা কি 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 বক্তৃতা দেয়, কি সব বলছে, এরকম ভাবে একটা কথাও সুন্দর করে গোছাতে পারছে না। কিন্তু আপনারা হয়তো মুখে বলছেন যে কি দারুণ হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে, হতেই পারে, কেউ কেউ ভাবছেন হয়তো। দেখুন, আজ এবার আমার কথা শুনুন। আজ তোমাদের যেমন জানছি, এই যে তোমরা সামনে আমাকে যে প্রশংসা করছো, আজ তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতে পুরাই যেন সকল জানা যায় জীবনের প্রান্তে। শেষ পর্যন্ত যেন এই এই বিশ্বাসটুকু নিয়েই থেকে যায় যে আপনারা আমাকে ভালোবাসেন, আমার ক্লাসকে পছন্দ করছেন। জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যায় যদি যাক খুলি, মর্তে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি। আমি জানি যে এগুলো মিথ্যে মায়া, আসলে এগুলো প্রশস্তি বাক্য, কিন্তু এগুলোকে আঁকড়ে ধরেই আমি একেবারে বেঁচে থাকতে চাই। তারপরে স্বর্গে গিয়ে আমার জ্ঞানের চক্ষু খুলে গেল, স্বর্গে গিয়ে আমি বুঝলাম, আমার বোধ হলো যে না আসলে এগুলো মিথ্যা ছিল, এগুলো আসলে সামনে এক পিছনে আর এক, হতে পারে। তারপরে বললেন, তাহলে কত চমৎকার কথা, আজ তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা যায় জীবনের প্রান্তে। এই যে নেশা লাগলো চোখে, এই যে নেশা, কিসের নেশা? অ্যাপ্রিসিয়েশন পাওয়ার নেশা। এই নেশা লাগলো চোখে, এইটুকু যেই ছোটে অমনি যেন জীবন আমার বাকি না রয় মোটে। এইটুকু চলে গেলেই আমার জীবনের কোনো মূল্য থাকে না, আমার বেঁচে থাকাও তখন অর্থহীন হয়ে যায়, আমার এই পরিশ্রম তখন অর্থহীন হয়ে যায়। জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যায় যদি যাক খুলি। মানুষ আমাকে নিয়ে কি পরনিন্দা করে, পরচর্চা করে, আমাকে নিয়ে কি পিএনপিসি করে, সেইটা আমি যেন ভবিষ্যতে গিয়ে জানতে পারি। মর্তে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি। কারণ মর্তে যদি এই বাস্তবতার মুখোমুখি, কল্পনার বাইরে গিয়ে, ভালো লাগাটুকুর বাইরে গিয়ে ওই বাস্তবতার সামনে দাঁড়াই, তখন কিন্তু মিথ্যে মায়াগুলি ভেঙে যায়। আর একবার মিথ্যে মায়া ভেঙে গেলেই সম্পর্কের বিলুপ্তি ঘটে, অবসাদ আসে, হীনম্মন্যতা আসে এবং মানুষ হতাশ হয়ে পড়ে। থাকবো না ভাই, থাকবে না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রে ধেয়ে কালের পিছু পিছু। সময় খুব দ্রুত চলে যায়, ওই জন্যই দেখবেন বলছে কাল যেহেতু, সময় যেহেতু খুব দ্রুত চলে যায়, তেমনি আমাদেরও সেই দ্রুত গতিতেই এগিয়ে যেতে হবে। শোক আসবে, অপ্রাপ্তি আসবে, আঘাত আসবে, তারপরেও রবীন্দ্রনাথ এই সমস্ত কিছুকে খুব সাদরে গ্রহণ করে জীবনের এক একটি অঙ্গ হিসেবে গ্রহণ করে রবীন্দ্রনাথ কালের পিছনে যাত্রা করেন, কালের গতিতে যাত্রা করেন। এখানেই রবীন্দ্রনাথের সার্থকতা, এখানেই রবীন্দ্রনাথের ক্ষণিকা, যে ক্ষণের মধ্যে বেঁচে থাকা, আমরা ক্ষণিকের অতিথি, আমরা ক্ষণের মধ্যে দিয়ে বেঁচে থাকবো, এটাই রবীন্দ্রনাথের কথা। সম্ভবত ক্ষণিকা কাব্যগ্রন্থের নাম সম্ভবত রবীন্দ্রনাথের দেওয়া নয়, এটা সম্ভবত ওই প্রেমতোষ বসুরই দেওয়া নাম। তার কারণ কোন একটি চিঠিতে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওনারা চিঠিতে লিখেছেন যে তোমার যে এই কাব্যবোধ আছে, তুমি যে ওনারা চমৎকার নাম ভেবেছো, এটাতে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এইটা সম্ভবত এই নামটা সম্ভবত প্রেমতোষ বসুর দেওয়া, আমি যদি খুব ভুল না করি। আসলে রবীন্দ্রনাথের যে এই ক্ষণিকা, আমরা বর্তমানে বেঁচে থাকি, ফলে সময় আমাদের যেভাবে এগিয়ে চলেছে, কালের গতিতেই আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে চলার শক্তি অর্জন করি। আমরা যেন কোনো ভাঙনের মধ্যে কোনো একক জিনিসকেই জীবনের সর্বস্ব মনে করে পিছিয়ে না যাই। এই ক্লাস করাতে করাতে আমার খুব একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে ইচ্ছা হচ্ছে, যে আমার একজন খুব পরিচিত ছাত্র ভাইয়ের মতো, তা সে আত্মহত্যা করেছে কিছুদিন আগে। তা তারই পরিকল্পনা, সেও একবার বলেছিল এরকম একটা ক্লাস করানোর কথা, এবং যা হোক সেটা নিয়ে অন্য একদিন কথা প্রসঙ্গে বলা যায়। তো সে মনে করেছিল সে তার প্রিয়জনের থেকে বঞ্চিত হয়েছে, তো সে মনে করেছিল যে ওই প্রিয়জনই তার জীবন, প্রিয়জনটাই তার জীবন। কিন্তু প্রিয়জন তার, সে বুঝতে পারেনি যে প্রিয়জন তার জীবনের একটা অংশ হলেও
প্রিয়জনই তার জীবনের সর্বস্ব এটা নয়, সেই জন্য সে কালের সঙ্গে চলতে পারলো না, সেই প্রাণ অকালে ঝরে গেল। কেউই চিরকালীন নয়, কিন্তু আমাদের এক একটা মুহূর্ত আসবে জীবনে, এক একটা কঠিন পরিস্থিতি আসবে, তখন যদি আমি এটা ভাবি যে এই পরিস্থিতিও চিরকালীন নয়, থাকবো না ভাই, থাকবে না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওরে চলে কালির পিছু পিছু, তখন আমাদের জীবন অনেক সহজ হয়ে ওঠে, আমাদের জীবন অনেক সুন্দর হয়ে ওঠে। আমাদের ক্ষণিকের জীবন বর্তমানকে বেঁচে থাকার বর্তমানে বেঁচে থাকার, বর্তমানকে আঁকড়ে ধরে বেঁচে থাকার আনন্দ নিয়ে বাঁচার অবকাশ পায়। এখানেই ক্ষণিকা, এখানেই শেষ কবিতার সার্থকতা। এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। এবার আপনারা বলুন যে আপনাদের কোনো কিছু প্রশ্ন বা কিছু আছে কিনা, বা কোনো মতামত যদি থাকে। আমরা পরের দিন, 1 মিনিট, তার আগে আমি একটু বলে দিই, আপনারা নিশ্চয়ই কথা বলবেন, তার আগে 3টে গুরুত্বপূর্ণ কথা একটু বলে দিই। 1 নম্বর হচ্ছে আমরা পরের দিন আফ্রিকা কবিতাটি পড়বো। আফ্রিকা কবিতাটি একটু কঠিন। আফ্রিকা কবিতাটা ইতালি আবসিনিয়া যুদ্ধের যে প্রেক্ষাপট সেটা নিয়ে পড়বো, এবং সেই সঙ্গে রবীন্দ্রনাথ আন্তর্জাতিক যুদ্ধগুলো রবীন্দ্রনাথের জীবনে কি প্রভাব বিস্তার করেছিল, একেবারে ম্যাটাবিলির যুদ্ধ, বুয়র যুদ্ধ থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ, স্পেনের গৃহযুদ্ধ ইত্যাদি ইত্যাদি, সেইটার একটা সংক্ষিপ্ত ধারণা আমরা পরের দিন পড়বো, এবং সেই সঙ্গে আফ্রিকার যে ভৌগোলিক সত্যের সঙ্গে ঐতিহাসিক সত্যের একটা সমতা করার চেষ্টা, সেইটা আমরা একটু পড়বো পরের দিন। আফ্রিকা কবিতাটা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব, এটি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের একটা শুধু কথা একটু বলে রাখি, আপনারা অনেকেই জানিয়েছেন শনিবার ক্লাস করতে অসুবিধা হচ্ছে, কিন্তু শুরুতে আপনারা যখন জয়েন করেছিলেন তখন আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেননি যে শনিবার একটু কাজকর্ম পড়ে যাবে। তো ফলে আমরা 2 দিন এর পরে, মানে সেপ্টেম্বর থেকে, আপনারা কষ্ট করে একটু এই মাসটা ক্লাস করুন। সেপ্টেম্বর থেকে সম্ভব হলে, কারণ এটা তো শুধু আমার ক্লাস নয়, এটা একটা গোটা টিমের ব্যাপার, তা সম্ভব হলে আমরা শুক্রবার এবং শনিবার 2 দিনই ক্লাস করব, যার যেদিন সুবিধা সেই দিন আপনারা জয়েন করবেন।